এটা একটা 150 সিসির বাইক, আর এটা একটা 300 সিসির বাইক। এখন প্রশ্ন হচ্ছে, এই 150 সিসি ক্লাসের মধ্যে বিশেষ করে স্পোর্টস বাইক সেগুলো কিন্তু যেমন GSX 150 বলেন, R15 বলেন, এরা কিন্তু টপ স্পিড 150 ধরতে পারে। তাহলে আমার যে 300 সিসির যে বাইকটা আছে সেটা হচ্ছে ডাবল দ্য স্পিড, অর্থাৎ 300 সিসি 300 কিলোমিটার পার আওয়ার কেন যায় না? তো আপনি যেহেতু ইঞ্জিনের সাইজ 150 সিসি থেকে 300 সিসি করতেছেন, ইঞ্জিনটা ডাবল হইতেছে, স্পিডটা ডাবল হওয়ার কথা না? না, নোওয়্যার নিয়ার দ্যাট। এটা কেন, এটাই হচ্ছে আজকে এক্সপ্লেন করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সেল ডাইনামিক্স। আজকে আমরা হচ্ছে ব্রেকডাউন করব যে ফিজিক্স কেন হচ্ছে আমাদের টপ স্পিডটাকে ধরে রাখে। যেমন আমাদের ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে আমাদের টপ স্পিড হচ্ছে লিনিয়ারলি কেন বাড়ে না। কেন একটা 300 সিসির একটা যে বাইক আছে সে হচ্ছে একটা 150 সিসি বাইকের ডাবল দ্য স্পিড আছে কেন পায়? এই মিসকনসেপশনটা আপনাদেরকে ফিজিক্সের ইনসাইট দিয়ে হচ্ছে আজকে এক্সপ্লেন করব। সো লেটস গেট টু ইট। ওকে, সবার আগে হচ্ছে লাইনটা মাথা ঢুকান। আপনার যে টপ স্পিড যেটা আছে সেটার সাথে ডিসপ্লেসমেন্টের কোনো ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। আপনি বাইকের সিসি যত বাড়াবেন টপ স্পিড হচ্ছে তত বাড়বে, হ্যাঁ ডেফিনেটলি বাড়বে, কিন্তু এটার সাথে ডিরেক্ট কোনো রিলেশনশিপ তার হচ্ছে নাই। বরং ডিরেক্ট রিলেশন কী আছে সেটা হচ্ছে আপনার পাওয়ার ভার্সেস হচ্ছে এরোডাইনামিক ড্র্যাগ। আপনি একটা বাইককে হচ্ছে যত স্পিডে নেবেন আপনার এরোডাইনামিক ড্র্যাগ হচ্ছে তত বাড়বে। এরোডাইনামিক ড্র্যাগটা দিয়ে কী বোঝায়? এই যে 100 পরে যখন যান না, বাতাসে যে ঝাপটাটা লাগে আপনাকে মনে যেন উড়ায় হচ্ছে পিছন দিকে নিয়ে যাবে, নৌকার পালের মতো হচ্ছে লিটারালি আপনাকে লাড়াইতে থাকে, এটাই হচ্ছে কি এরোডাইনামিক ড্র্যাগটা। স্পিড হচ্ছে আপনি যত বাড়াবেন তত হচ্ছে এই এরোডাইনামিক ড্র্যাগটা তত বাড়বে, যত বেশি বাড়বে আপনার পাওয়ার হচ্ছে তত বেশি লাগবে এই এরোডাইনামিক ড্র্যাগটাকে কাটায় বাইকটাকে স্পিডটা হচ্ছে আরও বাড়ানোর জন্য। এখন এটা পিছনে কোর ফিজিক্সটা কি সেটা হচ্ছে আমি কিছু ইকুয়েশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে ডিরেক্টলি একটা স্ক্রিন রেকর্ডিংয়ে যাব, সেটা একটু দেখেন। আচ্ছা, এই সূত্রটা দিকে একটু খেয়াল করে দেখেন। আমরা হচ্ছে ড্র্যাগ ফোর্সের সূত্রটা হচ্ছে দেখবো একটু। এটা হচ্ছে ফোর্স অফ ড্র্যাগ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রো ইন্টু সিটি এ মাল্টিপ্লাই বাই ভি স্কোয়ার। ওকে, রোটা হচ্ছে গিয়ে আমার সি লেভেলে যে এয়ার ডেন্সিটি থাকে সেটা, এটা হচ্ছে গিয়ে আমার সিটিটা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে এরিয়া, অর্থাৎ আমার ড্র্যাগ কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই ফ্রন্টাল এরিয়া, অর্থাৎ বাইকের সামনে হচ্ছে কতটুকু এরোডাইনামিকলি সে হচ্ছে ডিজাইন করা, কতটুকু স্লিপারি সে, ওইটার কোএফিশিয়েন্ট এটা, কেমন? তারপরে হচ্ছে মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা হচ্ছে আমার ভেলোসিটি। অর্থাৎ খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার যে ড্র্যাগের যে ফোর্সটা সেটা হচ্ছে স্পিডের যে স্কোয়ারটা আছে, ভেলোসিটির যে স্কোয়ার সেটার সাথে হচ্ছে বাড়তেছে, কেমন? আচ্ছা, এবার হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আমার এই ড্র্যাগটা যেটা, এই ড্র্যাগটার যে ফোর্সটা সেটাকে ওভারকাম করার জন্য কতটুকু হচ্ছে পাওয়ার দরকার। যেমন সূত্রটা হচ্ছে ড্র্যাগ ইজ ইকুয়াল টু ভি মাল্টিপ্লাইড বাই ফোর্স অফ ড্র্যাগ। সো এটা হচ্ছে আমার সেম, কেমন? আমি এটাকে হচ্ছে এখন রিপ্লেস করব, এই ফোর্স অফ ড্র্যাগকে, বেসিক্যালি এইটাই তো, এটাকে আমি হচ্ছে রিপ্লেস করব উইথ দিস, অর্থাৎ সোজা কথা আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে নিচে নিয়ে আসতেছি, কেমন? তো একটা জিনিস মাথায় রাখেন, আমি হচ্ছে জাস্ট ভি স্কোয়ারটাকে হচ্ছে আগে লিখবো, তো ভি স্কোয়ার হাফ ইন্টু রো ইন্টু সিডিএ, ফ্রন্টাল এরিয়ার যে হচ্ছে ড্র্যাগের যে কোএফিশিয়েন্ট, কেমন? অর্থাৎ বেসিক্যালি আমার হচ্ছে যে ফোর্স অফ যে ড্র্যাগটা এটা হচ্ছে কিসের সাথে সমানুপাতিক? এই ভি স্কোয়ার ইন্টু ভি মানে হচ্ছে ভি কিউব, কেমন? ভি কিউবের সাথে হচ্ছে সমানুপাতিক। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, পুরো জিনিসটা আমি একটু মুছতেছি। যেহেতু আমার পাওয়ার অফ ড্র্যাগটা হচ্ছে কিসের, আমার হচ্ছে ভি কিউবের সাথে হচ্ছে সমানুপাতিক, কেমন? এটা এখন আপনি যদি স্পিডটাকে যদি ডাবল করেন, কথার কথা, কেমন? আপনার এই ভিটাকে যদি ডাবল করেন তখন কি হবে খেয়াল করে দেখেন। আমি যদি হচ্ছে ইয়েটাকে যদি ডাবল করি, স্পিডটাকে যদি ভেলোসিটিকে ডাবল করি, সেক্ষেত্রে হচ্ছে ভি এর জায়গায় আমার 2v আসতেছে, কেমন? এটা আমার কত দাঁড়াচ্ছে? 2v হোল কিউব। 2v হোল কিউব হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 8 ইন্টু
ভি কিউব, কেমন? অর্থাৎ আমি স্পিড যদি ডাবল করি, এই ডাবল স্পিডে আমার যে অ্যারোডাইনামিক ড্র্যাগটা আমাকে যে ধরে রাখতেছে, সেটাকে হচ্ছে ফোর্স করে আমার স্পিডটা হচ্ছে ধরে রাখার জন্য আমাকে 8 গুণ পাওয়ার হচ্ছে বাড়াইতে দিতেছে। চিন্তা করে দেখেন, ফর ডাবল দ্য স্পিড আপনাকে পাওয়ার বাড়াইতে দিতেছে 8 গুণ। এখন আমি আপনাদেরকে রিয়াল ওয়ার্ল্ডে কিছু হচ্ছে নাম্বার হচ্ছে দেখাইতেছি। সেটা হচ্ছে ধরেন আপনার বাইকের আপনি যাবেন হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, কেমন? এটার জন্য আপনার পাওয়ার লাগতেছে কথার কথা 20 হর্স পাওয়ার, কেমন? এখন আপনাকে 150-এর জায়গায় যদি 300 যাইতে হয়, মানে অর্থাৎ আপনি এই ভিটাকে ডাবল করতেছেন, 2V করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পাওয়ার কতটুকু বাড়াইতে হবে মনে আছে? 8 গুণ। তো মানে হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই 8, 8 2 16, 160 হর্স পাওয়ার লাগতেছে আপনাকে 300 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়ার জন্য। এখন একটু আগে যে হচ্ছে যে ইকুয়েশনগুলো দেখছেন, এই ইকুয়েশনগুলোর রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিকেশনটা কী সেটা হচ্ছে আমি একটা গ্রাফ দিয়ে হচ্ছে দেখাই, কেমন? আমি একটু এটা কালারটা চেঞ্জ করি, মেবি রেড উইল হেল্প। ওকে, না রেড না, ব্লু। ওকে, সো এই গ্রাফটা যেটা দেখছিলেন আপনারা, এই গ্রাফটা যেটা দেখতেছেন, এটার আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার স্পিডটা হচ্ছে দেখাচ্ছে, আর প্রত্যেকটা স্পিডে যাওয়ার জন্য হচ্ছে আমার এখানে ওয়াই অ্যাক্সিসে আমি হর্স পাওয়ারটা হচ্ছে দেখাবো, বিএইচপি অ্যাট দ্য হুইল, কেমন? সো এই হলুদ কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনগুলো দেখছেন একটু আগে, এই ইকুয়েশনগুলো যদি থিওরিটিক্যালি আমি ধরি, তাহলে হচ্ছে ড্র্যাগটা ওভারকাম করার জন্য যতটুকু পাওয়ার লাগবে সেটাই হচ্ছে আমি এখানে প্লট লাইন করছি। হ্যাঁ, এখানে আমি এখন বলেও দিছি যে হচ্ছে যে পাওয়ার রিকোয়ার্ড টু ওভারকাম ড্র্যাগ, অর্থাৎ সোজা কথায় আপনি ধরেন কথার কথা 100 কিলোমিটার পার আওয়ার গতিতে যেতে চাচ্ছেন, কেমন? সেখানে যেতে আপনার পাওয়ার লাগতেছে কত? অলমোস্ট হচ্ছে 5 হর্স পাওয়ার। আপনি যদি 125-এ যদি যেতে চান আপনার লাগবে হচ্ছে 10 হর্স পাওয়ার। 150-এ যদি যেতে চান অলমোস্ট হচ্ছে 17-18 এরকম লাগবে। আপনি যদি 170-এর কাছাকাছি যদি যেতে চান আপনার লাগতেছে অলমোস্ট 26-27 এরকম। আর তার থেকে অর্থাৎ এই সোজা কথা আমি আর মনে হয় আর দেখাইতে হচ্ছে না। বেসিক্যালি হচ্ছে আমার প্রত্যেকটা স্পিডে যাওয়ার জন্য কেমন আমার হচ্ছে কতটুকু হর্স পাওয়ার লাগতেছে সেটা আমি হচ্ছে এখানে দেখাইছি। আমাদের সিএফ মোটর 300 অ্যাসেটটা খেয়াল করে দেখেন, তার 29.5 হর্স পাওয়ার, কেমন? সো এর লাইনটা হচ্ছে এই যে এখানে লাল লাইনটা যেটা দেখতে পাচ্ছেন সেই। তো থিওরিটিক্যালি সে 29.5 হর্স পাওয়ার হচ্ছে যেহেতু মেক করতেছে অ্যাট দ্য হুইলস, থিওরিটিক্যালি সে যাওয়ার কথা হচ্ছে 175 থেকে সামান্য একটু উপরে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সে যায় হচ্ছে 165 থেকে 170-এর কাছাকাছি, কেমন? একটু কম মেক করতেছে। তো এই কারণেই হচ্ছে খেয়াল করে দেখেন 300cc যত বাইক আছে রিয়েল ওয়ার্ল্ডে, এই সবগুলোই হচ্ছে অ্যারাউন্ড এই সেকশনের দিকেই হচ্ছে এসে তাদের টপ স্পিড হচ্ছে আটকে যায়, এর বেশি তারা ইউজুয়ালি আর যাইতে পারে না। খুব কম সিচুয়েশনে বাইকে মারাত্মক রকম কিছু যদি আপনি অনেক ওভার ইঞ্জিনিয়ারিং করে বহুত কিছু কাহিনী করে যদি আপনি আরও কিছু সামান্য বের করতে পারেন হয়তো পারবেন, বাট টিপিক্যালি বেশিরভাগ বাইকে হচ্ছে এখানে এসে হচ্ছে থেমে যাবে, এর বেশি আর মেক করবে না। এখানে গ্রাফে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনার 200 কিলোমিটার পার আওয়ার গতি যদি আপনার যাইতে হয়, আপনার হর্স পাওয়ার হচ্ছে আপনার কতটুকু লাগতেছে একটু খেয়াল করে দেখেন, 40 হর্স পাওয়ার। এভাবে আপনি যত সামনের দিকে যেতে থাকবেন এই প্রপোর্শনাটলি হচ্ছে দেখবেন যে আপনার হর্স পাওয়ার অনেক বাড়াচ্ছেন, বাট আপনার স্পিড একটু ঘুরি করে বাড়তেছে। ওকে, একটু আগে যে হচ্ছে গ্রাফটা দেখলেন, এর আগে যে ইকুয়েশনগুলো দেখলেন, এগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে যদি কম্পেয়ার করি, কেমন? আমি ইকুয়েশন হচ্ছে কত আমাকে দিচ্ছে ভার্সাস আমি রিয়েল ওয়ার্ল্ডে কত পাচ্ছি, এটা অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে বাইক দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। খেয়াল করে দেখেন, আমি এই গ্রাফটার মধ্যে এখানে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার টপ স্পিডটা হচ্ছে টপ স্পিড কত উঠে বাইকটা সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। এখানে 4টা বাইক আছে, ইয়ামাহা R15 ভার্জন 4 লেটেস্টটা, সিএফ মোটর 300 অ্যাসার তাও লেটেস্টটা যেটা কিনা 29.5 হর্স পাওয়ার মেক করে, কাওয়াসাকি নিনজা 400, আর ইয়ামাহা R16 এটাও লেটেস্টটা যেটা ডিসকন্টিনিউ হওয়ার আগে সবার লাস্ট যে মডেলটা ছিল সেটা, কেমন? অ্যান্ড গাইস, বিফোর ইউ সে এনিথিং, আমি জানি যে 2006-এর যে ইয়ামাহা R6-এর যে মডেলটা সেটা 125 হর্স পাওয়ার মেক করে, মাথায় রেখেন ওইটাই কিন্তু তারা 2011-এর দিকে যখন আপডেট করে সেটা 129 হর্স পাওয়ার হচ্ছে মেক করতেছিল। বাট আনফর্চুনেটলি যে এমিশন স্ট্যান্ডার্ডগুলো আছে এগুলো যত বাড়ছে এই বাইকের পাওয়ারটা আস্তে আস্তে মিউট করতে
2020 সালের যে মডেলটা আসছিল R6-এর, সেটা গিয়ে হচ্ছে আপনার নামতে নামতে ওই 129 থেকে নামতে নামতে 117 এসে ঠেকছে। এটা 117 হর্স পাওয়ার মেক করতে পারতো অ্যাট দ্য হুইলস অ্যাট 40,500 RPM। এই 4টা বাইকের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই করবো, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে একটু আগে আমরা কি দেখছি যে আমার পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভি কিউব। আমি এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু কিউব রুট অফ পাওয়ার। কেমন? এই কিউব রুট রিলেশনশিপটা হচ্ছে একটু মাথায় রাখেন, এটা আমরা হচ্ছে এই বাইকগুলোতে অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা, ইয়ামাহা R15-এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমার বাইকটা হচ্ছে 18 হর্স পাওয়ারের। কেমন? এটাকে আমরা বেস লাইন ধরতেছি। তো এইটা থেকে আমরা যখন সিএফ মোটর যাইতেছি, সিএফ মোটর হচ্ছে আপনার 29.5 হর্স পাওয়ার হচ্ছে মেক করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার পাওয়ার কত বাড়তেছে? পাওয়ার হচ্ছে বাড়তেছে, আমি 18 থেকে যখন 29.5-এ যাইতেছি, আমার পাওয়ার বাড়তেছে অলমোস্ট 1.6 টাইমস। তো এই 1.6 যেটা 1.6কে আমি হচ্ছে কিউব রুট করেন, কেমন? এটা আসে হচ্ছে অ্যারাউন্ড 1.17। তো এই 1.17-এর সাথে আমি ইয়ামাহা R15-এর টপ স্পিডটা হচ্ছে মাল্টিপ্লাই করি 150, কত আসে হচ্ছে 176। অর্থাৎ আমার এই সিএফ মোটর হচ্ছে এই থিওরিটিক্যালি হচ্ছে 176 মেক করার কথা। কেমন? এটা একটু এই ফিগারটাও হচ্ছে মাথায় রাখেন আপনারা। আমি একটু মুছি। আচ্ছা, আমি কিউব রুট ল অনুসারে কত পাইলাম? এখানে আমি পাইছি হচ্ছে 176। ওকে, এখন নিনজা 400-এর ক্ষেত্রে খেয়াল করেন, এটা মেক করতেছে হচ্ছে 47 হর্স পাওয়ার। 47 হর্স পাওয়ার মানে হচ্ছে এটা আমার এই ইয়ামাহা R15-এর সাথে যদি তুলনা করে, প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখবেন বেস লাইন কিন্তু R15-এর থেকে অ্যারাউন্ড হচ্ছে আমি একটু হিসাবটা করে দাঁড়ান, এখানে পাশের ক্যালকুলেটর আছে, 2.6 টাইমস। কেমন? অ্যারাউন্ড 2.6 টাইমস হচ্ছে মোর পাওয়ার হচ্ছে সে মেক করতেছে। তো এই 2.6কে যদি আমি কিউব রুট করি, আমার এটা দাঁড়াইতেছে ফিগারটা 1.38। এটার সাথে আমি ইয়ামাহার এই R15-এর টপ স্পিডটা 150, সেটা মাল্টিপ্লাই করব, কত আসতেছে হচ্ছে একটা সেকেন্ড, 207। কেমন? অর্থাৎ কিউব রুট ল অনুসারে আমার আসার কথা হচ্ছে 207। এটাও হচ্ছে এই ফিগারটা হচ্ছে মাথায় রাখেন, 207। ইয়ামাহা R16-এর ক্ষেত্রে বা খেয়াল করে দেখেন, সেটা বানায় হচ্ছে 118 হর্স পাওয়ার। এটা ইয়ামাহা R15-এর সাথে যদি তুলনা করলে এটা বানায় হচ্ছে অ্যারাউন্ড 6.5 টাইমস মোর পাওয়ার। তো 6.5কে যদি আমি এখন কিউব রুট করি, 6.5কে আমার আসে হচ্ছে অ্যারাউন্ড 1.87। কেমন? তো এই 1.87কে আমি যদি হচ্ছে এটার যে টপ স্পিডটা যেটা আছে ইয়ামাহার 150, সেটা দিয়ে মাল্টিপ্লাই করি, আসে হচ্ছে অ্যারাউন্ড 280। কেমন? এটা হচ্ছে আমি এবার মাথায় রাখেন, 280 কিলোমিটার পার আওয়ার হচ্ছে সে আমাকে স্পিড দেওয়ার কথা। সো 280। ওকে, এইটাই হচ্ছে কি আমি গ্রাফে দেখাইছি। থিওরিটিক্যালি আমার যে কিউব রুট ল আছে সেই অনুসারে হচ্ছে ইয়ামাহা R15-এর হচ্ছে 150, সিএফ মোটর ক্ষেত্রে এটা হচ্ছে 176, নিনজা 400-এর ক্ষেত্রে হচ্ছে 207, আর ইয়ামাহা R16-এর ক্ষেত্রে রিয়েল কিউব রুট ল অনুসারে দেওয়ার কথা 280। বাট রিয়েল ওয়ার্ল্ডে সিএফ মোটর হচ্ছে অ্যাকচুয়ালি 176 দেয় না, সে হচ্ছে 165 170-এ গিয়ে হচ্ছে একটু থেমে যাইতেছে। এইটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের বারটা, তেমন একটু কম দেয়। নিনজা 400-এর ক্ষেত্রেও 207 দেয় না, সে অ্যাকচুয়ালি 190 থেকে 200-র মধ্যে গিয়ে থেমে যায়। কেমন? আর R6-এর ক্ষেত্রে 280 দেয় না, সেটা দেয় হচ্ছে 260-এর মতো অ্যারাউন্ড। কেমন? 260 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়ার পরে সে এরপর আর উঠে না। আর এটা জিনিসটা কেন হয়? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে রিয়েল ওয়ার্ল্ড ইজ মাচ মোর ব্রুটাল দ্যান থিওরি। আপনি থিওরির মধ্যে হচ্ছে সব কিছু আইডিয়াল কন্ডিশনে রাখতেছেন, বাট রিয়েল ওয়ার্ল্ডেতে সেটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে থাকতেছে না। কেমন? আপনার গিয়ারিং, তারপর হচ্ছে রাইডারের যে ওয়েট, তারপরে অ্যাকচুয়াল বাইকের যে ড্র্যাগ কোফিশিয়েন্টটা, ওইগুলোর অনেক কিছু হচ্ছে এখানে ম্যাটার করতেছে। তো করে দেখে যে কারণে রিয়েল ওয়ার্ল্ডে থিওরিটিক্যালি হচ্ছে আরও বেশি তা যাওয়ার কথা হইলেও রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু অতটুকু যায় না। উইথ দ্যাট সাইড একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে আমি 18 হর্স পাওয়ার থেকে যখন হচ্ছে
29.5-এ যাইতেছি, পাওয়ার হচ্ছে অলমোস্ট 2 টাইমস বাড়ছে, বাট আমার স্পিড বাড়ছে মাত্র 13%। এটা একটু মাথায় রাখেন, কেমন? তারপরে হচ্ছে আমার যখন নিনজা 400 যখন যাইতেছি, আমার পাওয়ার জাম্প করছে 2.6 টাইমস থেকে, এই ইয়ামাহা R15-এর থেকে, বাট পাওয়ার বাড়ছে হচ্ছে মাত্র 30%। কেমন? আমি যখন R16-এ যাইতেছি, সরি R6-এ যখন যাইতেছি, পাওয়ার লিটারলি এক্সপ্লোড করে কত 6.5 টাইম, 6.5 গুণ বাড়াইছি আমি পাওয়ার, বাট স্পিড বাড়ছে হচ্ছে মাত্র 87%। হ্যাঁ, মানে 100%, মানে ডাবলও হয় না স্পিড। তো আপনি ম্যাসিভ হর্স পাওয়ার গেইনের পরও হচ্ছে আপনি যত উপরের দিকে যাবেন, যত হর্স পাওয়ারে বাড়ান না কেন, আপনি দেখবেন যে আস্তে 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 থিওরি অফ ডিমিনিশিং রিটার্নস আর কি, আপনার টপ স্পিড যেটা আস্তে আস্তে ছোট ইনক্রিমেন্ট হচ্ছে বাড়বে, ঘুরি করে বাড়বে, বড় কোনো হচ্ছে জাম্প হচ্ছে আপনারা দেখতে পাবেন না। দেখছেন ফিজিক্সের সাথে রিয়ালিটি হচ্ছে কতটা ক্লোজলি ম্যাচ করতেছে, স্পেশালি হচ্ছে ছোট সিসির যে বাইকগুলো R15, G100SR, নিনজা 400, এগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলার পাওয়ারও কম, তো যে কারণে স্ট্যান্ডার্ড যে ডিভিয়েশনটা হয় ওই কিউব রুট রয়ের ল অনুসারে আউটপুট যতটুকু হওয়ার কথা ওটার থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কম। কিন্তু R6-এর ক্ষেত্রে, ইয়ামাহা R6-এর ক্ষেত্রে এটা একটু বেশি আসতেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটার হর্স পাওয়ারটা ম্যাসিভ রকম হচ্ছে বাড়ানো। ওই বাড়ানো দেখে আলটিমেটলি রিয়াল ওয়ার্ল্ডের যে হচ্ছে এই যেটা বললাম যে এক্সট্রা ড্র্যাগ বলেন, আপনি গিয়ারিং লিমিট বলেন, স্ট্যাবিলিটি কনসার্ন যেগুলো, এগুলা আপনার বাইক যত বেশি পাওয়ার বাড়বে তত বেশি অ্যাফেক্ট করবে। ওই আপনি কিউব রুট যে লটা আছে সেটা থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখবেন আরও বেশি, স্পিড হচ্ছে যতটুকু অ্যাকচুয়ালি পাওয়ার কথা ততটুকু আপনি পাচ্ছেন না। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি ইউটিউবে তো অনেক ভিডিও দেখি, ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখতেছি যে 300cc বাইকের সাথে হচ্ছে 150cc বাইকগুলো মানে অনেকটা হেড টু হেড হচ্ছে যাইতেছে। ফার্স্ট অফ অল এটা অ্যাজিউম করি যে বাইকগুলো হচ্ছে বিগ বোর না। এবার হচ্ছে আপনাদেরকে আমি 2টা ভিডিও দিব, আমি লিঙ্কগুলো হচ্ছে নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে 300SR এর প্রিভিয়াস যে ভার্জনটা ছিল, যেটা 27 হর্স পাওয়ার মেক করতো, এটা বাইকটা হচ্ছে 150 পর্যন্ত যাইতে কতটুকু লাগছে এটা এখানে দেখাচ্ছে। আর এর পরে ভিডিওটা যেটা এখন দেখতেছেন, এখানে হচ্ছে 2টা বাইক, GSX-R 150টা প্লাস R15 V4 150টা আর কি, 2টা 150cc বাইকের আপনার ফ্রম 0 অল দ্য ওয়ে টু 150 যাইতে হচ্ছে কতক্ষণ সময় লাগতেছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এখন ভিডিওগুলো আপনারা নিজের দায়িত্ব হচ্ছে দেখে নেন, আমি জাস্ট হচ্ছে লং স্টোরি শর্ট হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। CF মোটর যে 300SR যেটা ছিল এটা কিন্তু মাথায় রেখেন 27 হর্স পাওয়ারের ভার্সনটা, বর্তমানটা হচ্ছে আরও পাওয়ারফুল, বাট আগেরটাই হচ্ছে 0 to 100 যাইতে সময় লাগতো 7.04 সেকেন্ড, যেখানে কি না GSX-R 150টা লাগতেছে হচ্ছে 8.75, আর ইয়ামাহার 15-এর লাগতেছে হচ্ছে 9.14 সেকেন্ড। কেমন? এখন এটা মাথায় রেখেন, এটা হচ্ছে একদম এই যারা ভিডিওগুলো বানাইছে তারা মোটামুটি হচ্ছে ট্যালেন্টেড রাইডার্স, এক্সপিরিয়েন্সড রাইডার্স। আপনি যদি এক্সপিরিয়েন্স যদি কম হয় আপনার ফিগারগুলো হচ্ছে আরও লম্বা হইতে পারে। কেমন? খেয়াল করছেন? সেটা হচ্ছে কি GSX-R যে বাইকটা সেটা হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে 150 সেগমেন্টের সবচেয়ে ফাস্টেস্ট বাইক আমার রিসার্চে আর কি আজ পর্যন্ত, সেটাও অলমোস্ট 2 সেকেন্ড হচ্ছে পিছায় থাকতেছে CF এর তুলনায়। আর R15 তো হচ্ছে আরও সময় লাগতেছে তাকে হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যাইতে। আর 150 পর্যন্ত CF হচ্ছে বহুত আগে গিয়ে বসে থাকবে, সেখানে হচ্ছে ওই GSX-R বলেন বা R15-কে বলেন, এদেরকে হচ্ছে লিটারালি থ্রটল মোচড়া দিয়ে হচ্ছে বসে থাকতে হবে। মানে GSX-R-ই হচ্ছে ডাবল সময় লাগতেছে তাকে হচ্ছে 150 পর্যন্ত উঠাইতে, সেখানে R15-তে হচ্ছে আরও 10 সেকেন্ড হচ্ছে পিছায়া। মানে ফার্স্ট হ্যান্ড হচ্ছে প্রমাণ পাইতেছি আমরা যে বাইকগুলো হচ্ছে 150 পর্যন্ত কত দ্রুত উঠতেছে, বাট স্টিল তাহলে হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সেখানে হচ্ছে কীভাবে তারা কিপ আপ করতেছে। এখানে স্কিল প্লেজ আ ম্যাসিভ রোল। আপনার শিফট যদি পারফেক্ট যদি না হয়, আপনার কর্নারিং যদি বাজে হয়, তাহলে ধরেন ছোটো সিসির যে বাইকগুলো সেগুলো একবার যদি আপনাকে ধরতে পারে আর আপনার স্পিড যদি হচ্ছে টপের কাছাকাছি থাকে, দেখবেন ওরা হচ্ছে আপনার সাথে কিপ আপ করতে পারতেছে। তো এই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে টপে যাওয়ার পরে এই বাইকগুলো অলমোস্ট হচ্ছে সবাই হচ্ছে পাশাপাশি, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে টপে যাওয়ার পরে CF-এর আর কোনো হচ্ছে অ্যাডভান্টেজ নাই। কেমন? এখন এটা মাথায় রেখেন যে
আপনার যে সিডিএ ওই যে ড্র্যাগ কোএফিশিয়েন্টটা এটা আপনার সিসির তুলনায় অনেক বেশি ম্যাটার করে হাই স্পিডে যাওয়ার পরে। স্পিডটা কত সেটা হচ্ছে 120 130, ইউজুয়ালি আপ টু 110 পর্যন্ত বাতাস অত ম্যাটার করে না, কজ তখন ড্র্যাগ কোএফিশিয়েন্টটা অনেক কম থাকে। কিন্তু এটার পরেই হচ্ছে গিয়ে বাতাসের ওয়াল এত জোরে হিট করা শুরু করে যে আপনার বাইক 150 সিসি হোক বা 300 সিসি হোক লিটারালি ল্যাংড়া বানায় দিবে। তো আপনার 150 সিসি একটা বাইকের মধ্যে ধরেন একটা যে রাইডার, সে রাইডারটা হচ্ছে সে উইন্ড ব্রেকার পরে আছে, তার প্যান্টটা হচ্ছে ধরেন টাইট ফিটিং বা হচ্ছে লেদারের যে হচ্ছে রাইডিং প্যান্টসগুলো আছে ওরকম, কিংবা জিন্সেরও হইতে পারে, বাট বাইক রাইডিংয়ের জন্য হচ্ছে ডিজাইন, হ্যাঁ সেরকম পোশাকে যদি সে থাকে তাহলে একটা 300 সিসি বাইকের মধ্যে ধরেন একজনের সে উইন্ড ব্রেকার পরে আছে, প্লাস হচ্ছে তার হয়তো ওজনও বেশি হইতে পারে, প্লাস হচ্ছে সে যে সামনের দিকে লিন করে আছে লিনটা ভালো না, ওই রে দেখবেন যে হচ্ছে যে ওই টপে গিয়ে তাকে হারাই দিতে পারতেছে। কেন? ওই যে যেটা বললাম একটু আগে যে আপনার ড্র্যাগ কোএফিশিয়েন্ট ম্যাটার্স মোর দ্যান ইউর সিসি। কততে? অ্যাট হাই স্পিডস, আপনার 130 140 150 অ্যান্ড আপওয়ার্ডস। এখন লাস্টলি আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ভাই, টপ স্পিড অর্থাৎ ভ্যালোসিটি নিয়ে তো আমরা কথা বললাম, বাট অ্যাক্সেলারেশন নিয়ে তো কথা বললাম না। আমার ওই ভ্যালোসিটি পর্যন্ত যাইতে, ওই টপ স্পিড পর্যন্ত যাইতে আমার অ্যাক্সেলারেশনটা হচ্ছে কিভাবে এফেক্টেড হয়? মাথায় রাখেন আপনার ওয়েট এটা কোনো ম্যাটার করতেছে না টপ স্পিডে, বাট আপনার অ্যাক্সেলারেশনে আপনার যে ওয়েট আছে, আপনার বাইকের যে ওয়েট আছে, এটা প্রত্যেকটা কিলো হচ্ছে কাউন্ট হবে। কেমন? আপনার প্রতি হর্স পাওয়ারে আপনার প্রতি কেজির জন্য যত হর্স পাওয়ার প্রোভাইড করতে পারবেন, টোটাল বাইক প্লাস রাইডার দুইজনের যে কম্বাইন্ড ওয়েট, ওটার জন্য আপনি যত বেশি হর্স পাওয়ার প্রোভাইড করতে পারবেন, আপনার বাইক তত বেশি ভাগবে, তত বেশি অ্যাক্সেলারেট করবে সে। আমি একটা এক্সাম্পল দেখাই, স্ক্রিনে খেয়াল করেন, এখানে 4টা বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে দেওয়া আছে। কেমন? ইয়ামাহা R15 এর কথাই ধরেন, এটার ওজন হচ্ছে 141 কেজি আর হর্স পাওয়ার হচ্ছে অলমোস্ট 18.4। কেমন? তো এখন আপনি এই যে হর্স পাওয়ারটাকে, এটার হচ্ছে যে এটার ওয়েটটা আছে 141 কেজি, এটা দিয়ে ভাগ করলে কত আসে? তা প্রতি কেজির জন্য বাইকটা হর্স পাওয়ার পাচ্ছে হচ্ছে 0.13। কেমন? তো এখন সিএফ মোটোতে দেখেন, সিএফ মোটো কত পাচ্ছে? 0.19, মোটামুটি সিগনিফিকেন্ট একটা জাম্প। দেন গিয়ে কাওয়াসাকি নিনজা 400, যেহেতু ডুয়াল সিলিন্ডার, এটা ম্যাসিভ একটা জাম্প দিতেছে 0.28-এ। আর ইয়ামাহা R6 এর ক্ষেত্রে যদি যান তাহলে হচ্ছে এক্সপ্লোসিভ, লিটারালি ব্রুটালি কুইক এটা, হ্যাঁ অলমোস্ট 0.62 পার কেজির জন্য। তো মানে এই টেরিটরিতে ইউজুয়ালি রেস বাইকগুলো থাকে, মানে প্রতি কেজির জন্য আপনার 0.5 0.6-এর উপরে হর্স পাওয়ার হচ্ছে প্রোভাইড করা। তো এই যে পাওয়ার টু ওয়েট রেশিও যেটা, এটা আপনি যখন অ্যাক্সেলারেট করবেন, কেমন R15 এর ক্ষেত্রে হচ্ছে আপনি লাইভলি, ফর বিগিনার বাইকের জন্য লাইভলি, কিন্তু এক্সপ্লোসিভ না। সিএফ মোটর ক্ষেত্রে অনেকটা বেটার পুল ফ্রম দ্য R15, বাট এটা কোনো স্টিল কোনো রকেট না। নিনজা 400 এর ক্ষেত্রে ডুয়াল সিলিন্ডারে যাচ্ছেন, ডুয়াল সিলিন্ডারে যাওয়ার কারণে এটার মানে পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটুকু বাড়ার কারণে, যে কারণে আপনি নোটিসেবলি স্ট্রঙ্গার একটা অ্যাক্সেলারেশন পাবেন আর মিড ওয়েটের একটা পাওয়ার পাবেন। ইয়ামাহা R6-এ যখন যাচ্ছেন, এটা যেটা বললাম যে ব্রুটালি কুইক, মানে লিটারারি রেস বাইক হচ্ছে টেরিটরি। তো খেয়াল করছেন যে এখানে পাওয়ার টু ওয়েট রেশিওর মধ্যে আপনার ওয়েটটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আপনি R15-এ যদি হচ্ছে একটা চিকনা চাকনা একটা লোকটা যদি বসান, সিএফ মোটর মতো যদি ম্যাসিভ বিশাল মোটা একটা মানুষও যদি বসান, আলটিমেটলি দুইটা বাইকের মধ্যে যে পাওয়ার টু ওয়েট রেশিওর যে গ্যাপটা, এই গ্যাপটা অনেকটুকু কমে আসবে। আর কমে আসা মানেই হচ্ছে সিএফ মোটর মানে যতটুকু জোরে যাওয়ার কথা, অ্যাক্সেলারেট করার কথা যতটুকু, অতটুকু শেয়ার করতেছে না। আপনারা যারা বাইকের ধরেন অ্যাক্সেলারেশন হচ্ছে কুইক পাচ্ছেন না, আপনার যে ওজনটা, এটা প্রবাবলি হচ্ছে ওইটার জন্য দায়ী। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ডু ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো। আপনাদের প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আমি পড়ি এবং চেষ্টা করি হচ্ছে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে রিপ্লাই দেওয়ার। অ্যান্ড ডু রিমেম্বার টু সাবস্ক্রাইব। আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল কিন্তু আগাতে পারবে না। ইন দ্য লাইট অফ রিসেন্ট ইভেন্টস, আমি ওটার মধ্যে যাচ্ছি না, ইন দ্য লাইট অফ রিসেন্ট ইভেন্টস এতটুকুই বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়াররা কোম্পানি কোনো প্রকার ইনফ্লুয়েন্স ছাড়া যদি কন্টেন্ট যদি বানাতে হয়, হ্যাঁ সেটার ক্ষেত্রে ভিউয়ারদের সাপোর্ট হচ্ছে ম্যাসিভ একটা রোল প্লে করে। আমি আমার
আমার যে চ্যানেলটা আছে এটা অলওয়েজ হচ্ছে কমপ্লিটলি ফর দ্য ভিউয়ার্স থাকবে। কোনো কোম্পানির দালালি বলেন, কোনো কোম্পানির হচ্ছে সুবিধার জন্য হচ্ছে আমি চ্যানেল খুলি নাই। এই চ্যানেলে কন্টেন্ট হচ্ছে কোনো সময় সেগুলোর জন্য বানানো হবে না। সো আবার আর্জ করতেছি টু রিমেম্বার টু সাবস্ক্রাইব, এতে করে আমার ফিউচার যে কন্টেন্টগুলো আছে ওগুলো বানানোর জন্য তাদের জন্য বাজেট জোগাড় করা বলেন, তাদের পেছনে এফোর্ট যে দেওয়াটা সেটা হচ্ছে আমার জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে। বাট সো ফার থ্যাংক ইউ ফর এভরিথিং, টিল দ্য নেক্সট টাইম, গুড বাই।